হ্যালো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে মামলার ক্ষেত্রে যে যখন তামাদি মওকুফ করা হয়, এই তামাদিটি কিভাবে মওকুফ করব এবং এটি কোন আইনে বলা আছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাধারণত তামাদি মওকুফ করার ক্ষেত্রে তামাদি আইন 1908 সাল এবং ধারা হচ্ছে 5, এখানে বলা আছে তামাদি মওকুফ অর্থাৎ যাকে আমরা কন্ডম করতে পারি, অর্থাৎ সাফিসিয়েন্ট কজ থাকতে হবে। তাহলে সাফিসিয়েন্ট কজ বা যথেষ্ট কারণ আমরা একটু উদাহরণ সহকারে জেনে নিই। ধরুন এ এবং বি একটি মামলা হয়ে গেছে। তার মানে এ ধরেন যে এটি ক্রিমিনাল কেস, আমরা ধরি যদি ক্রিমিনাল কেস তার সাজা হয়ে গেল, তাহলে তার যদি সাজা হয়ে যায় হাইকোর্ট ডিভিশন 3 ডিসেম্বর আপিল করতে হবে 30 দিনের মধ্যে। তাহলে সে 30 দিনের মধ্যে আপিল না করতে পারে হাইকোর্ট বিভাগে, তাহলে করণীয় কি? সে আসামিকে আপিল করতে পারবে না। এখানে এটাই বলে দিয়েছে যে ফিক্সড টাইম একটি রয়েছে, ফিক্সড টাইম। এই টাইমের মধ্যে যদি কেউ না আসে সেক্ষেত্রে সে আইনগত সুযোগ সুবিধা নিতে পারবে না। কিন্তু আবার 5 ধারায় বলে দিয়েছে যে যদি সে যথেষ্ট কারণ দেখাতে পারে, অর্থাৎ অসুস্থতা, কারাবাস, আইনজীবীর ভুল, সরল বিশ্বাস, দারিদ্রতা বা এই উচ্চ আদালতের নথি সংগ্রহ করা, নথি বলতে যেটা আমরা রায় নকল উত্তোলন করা, এই সময়টা বা এই ধরনের যদি একটা কারণ দেখাতে পারে যে এই ধরনের কারণে সে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারে নাই। সাধারণত হাইকোর্ট বিভাগে মামলা করতে গেলে এই দেখবেন যে 900 দিন পর্যন্ত তার তামাদি হয়ে যায়। 900 দিন, 800 দিন, 500 দিন, 600 দিন। তো এই জন্য আমি এই ধারাটাকে খুব গুরুত্বপূর্ণ একটা ধারা মনে করি যে যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, যারা আগামীতে এমসিকিউ বা রিটেন বা ভাইবা, তাদের জন্য এই ধারাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি একটু আলোচনা করি। প্রথমত আমরা এমসিকিউর জন্য আলোচনা করি যে এমসিকিউ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, সনদের জন্য লড়াই করছেন, তাদের আরো মনোযোগী হওয়া দরকার। কারণ এমসিকিউ পরীক্ষা পাশ করতে গেলে অবশ্যই পড়াশোনা করা লাগবে। বলতে পারে যে তামাদি মওকুফ কত ধারায়, ধারা দিয়ে দেবেন 5 সেকশন 5। আবার বলছে যে তামাদি আইনের কত ধারা অনুযায়ী বিলম্ব মওকুফ করা যাবে। আবার আসতে পারে যে আপিল যদি হয়, আপিলের ক্ষেত্রে তামাদি মওকুফ করা যাবে কিনা, যাবে কিনা। আবার বলছে যে তামাদি আইনের 5 ধারা মূল মামলায় প্রযোজ্য কিনা। আবার যথেষ্ট কারণ উল্লেখ করলে তামাদি মওকুফ করা যাবে। কত ধারা করা যাবে? সেকশন 5 এ বলছে। কথায় বলছে লিমিটেশন অ্যাক্টে বলছে। কত সালে? 1908 সালের। কত নম্বর আইন? এইভাবে। কিন্তু এই ধারার মধ্যে এই বিষয়গুলো চলে আসে। আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি।
এটা যদি রিটেনের হয়, যারা রিটেন পরীক্ষা দেবেন, লিখিত পরীক্ষার্থী প্রশ্ন, বেশিরভাগে যে তামাদি আইনের 5 ধারায় কি আছে এটা বলে না, বলে যে ধরুন এ বি কে খুন করে, তাহলে এ হচ্ছে আসামি, সাজা হয় যাবজ্জীবন। তাহলে কতদিনে আপিল করবে, কোথায় করবে, কোন আইনে করবে বলো। এই ধরনের প্রশ্নগুলো যখন থাকবে তখন পরীক্ষার হলে যে পরীক্ষার্থী রয়েছে তার মাথাটা ঘুরে যায়, যার কারণে সে চিন্তাই করতে পারে না এখন কি করব। তো এইসব কি করব এসব না করে যদি মডেল টেস্টগুলো কোনো একাডেমিতে গিয়ে যদি আপনি বেশি বেশি করে মডেল টেস্টগুলো দেন, সেক্ষেত্রে আপনার যে কনফিডেন্স লেভেলটা এটা গ্রো করবে এবং আপনি নিশ্চিত প্রথমবারই আপনি অ্যাডভোকেটশিপ হয়ে যাবেন, প্রথমবারে আপনি এমসি হয়ে যাবে, প্রথমবারে আপনার রিটেন হয়ে যাবে, প্রথমবারে আপনার ভাইভা হয়ে যাবে। কারণ যখন আপনি পড়াশোনা করবেন তখন অ্যাডভোকেটশিপটা পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে, কঠিনটাকে আপনি সহজ করে ফেললেন। তো এই জন্য আমরা ঈদের পরে একটা বিশেষ ব্যাচ চালু করতেছি রিটেনের জন্য। যারা ভর্তি হতে চান আমাদের এই সরল একাডেমিতে, তারা যোগাযোগ করুন। সেখানে নাম্বার দেওয়া আছে এবং লিমিটেড সিট, ফার্স্ট টেক দ্য সিট অ্যান্ড কনফার্ম ইউর এডমিশন। তাহলে আমরা আলোচনা করলাম যে এমসিকিউ, আলোচনা করলাম রিটেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন যে আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন, আপনি অলরেডি অ্যাডভোকেট হয়ে গেছেন, আপনি জজ কোর্টে প্র্যাকটিস করতে পারেন, জজ কোর্ট, অথবা আপনি হাইকোর্টেও পারমিশন পেয়েছেন, সেখানে প্র্যাকটিস করছেন। সেক্ষেত্রেও আপনার এই ধারাটা খুব গুরুত্বপূর্ণ। এই ধারা সম্পর্কে না জানলে আপনি যে ডিলে কন্ডেনশন পিটিশন দিবেন, কিভাবে দিবেন, কি ধরনের বিষয়বস্তুগুলো উল্লেখ করবেন। তো এই ধরনের পিটিশন হাইকোর্ট ডিভিশনে দিতে হয়, মামলাটি যদি ফিক্সড টাইম নিয়ে যদি না করা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ডিলে কন্ডেনশন পিটিশন দিয়ে সেটি মকুব করার পরে এই আপিলটা আপনার মঞ্জুর হয়, তারপর আপনি শুনানি করবেন। আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে যে বারবার ফেল করে কেন। অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে সেই পরীক্ষা অনেকবার করে দিচ্ছে, বারবার ফেল। কারণ কি? সে ভাবে যে পরীক্ষা যখন আসবে তখন আমি পড়ে ফেলবো। তো একটা বছর সে নিজে নিজে বাসায় পড়ার চেষ্টা করে, এক সপ্তাহ পরে পড়াশোনা করার পরে সে আবার পড়ে না। কারণ যখন আপনি কোনো একাডেমিতে না থাকবেন, সেক্ষেত্রে আপনাকে কেউ মেন্টাল প্রেশার দেবে না, সেক্ষেত্রে আপনি রিল্যাক্সে থাকলে কোনো কিছু সম্ভব হয় না। অনেকে ব্রেনিয়াল আছেন, খুব সিরিয়াস থাকেন, সেক্ষেত্রে মুষ্টিময় ব্যক্তি ছাড়া বেশিরভাগই ক্ষেত্রে বারবার ফেল হয়ে যায়। তো বারবার ফেল করলে
জীবন যেন আপনার টেনশনে থাকবে, টেনশন, এবং ফেল করার কারণে টেনশন, বিয়ের বয়স হয়ে আসতেছে, আবার 3 নম্বর পারিবারিক যে দায়বদ্ধতা, ফিনান্সিয়াল ক্রাইসিস, সব থেকে আমাদের দেয় ফিনান্সিয়াল ক্রাইসিস। এই ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য আরো আমরা মানসিকভাবে ভেঙে পড়ে যাই। তাহলে আপনার সময়কে আপনি ইউটিলাইজ করেন, মনোযোগ সহকারে করেন। আপনি আরেকটা বিষয় বলি যে ফেল করার কারণ হচ্ছে যে আমরা প্রচুর মুখস্থ করতে চাই। আপনি প্রচুর মুখস্থ করে পরীক্ষা হলে বের হয়ে আসাটা কঠিন হয়ে যায়। কারণ এই ধারাটি কি আছে, সেকশন 5, বিশ্লেষণ করতে হবে। যখন বিশ্লেষণ করে পড়বেন তখন আপনি মুখস্থ করবেন, সেক্ষেত্রে মুখস্থ থাকলেও নাম্বার ক্যারি করে ফেললেন, পাস করলেন, এবং যখন প্র্যাকটিস করবেন সেটা আপনাকে অনেক হেল্প করবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি এই লেকচারটি যারা পরীক্ষার্থী তাদের উপকারে আসবে, এবং যারা পরীক্ষা দিবেন আপনাদের বন্ধু বান্ধব বা কলিগ তাদেরকেও শেয়ার করতে পারেন, তাদের উপকার হয়ে আসবে। আমি ফাউন্ডার সরল একাডেমি, অ্যাডভোকেট সরল কুমার রায়, সুপ্রিমকোর্ট বাংলাদেশ। তো আজ পর্যন্ত সকল সুস্থতা মনে করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।